আপনারা শুনছেন ভৌতিক আসর। হ্যালো লিসেনার, কেমন আছে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। আজকে খুব স্পেশাল একটা গল্প করতে চলেছি। গল্প পাঠে আমি আছি ইফতেশাম চৌধুরী ইফতি, আর সম্পাদনার দায়িত্বে আছেন জয়নাল আবেদিন সোহান। চলুন আর কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাই। আমার অনেক মাথা ব্যথা করছে, টক পেলে ভালো হতো, কথাটা বলল সায়না। আহমেদ বলল, কি ওয়েট, তুমি আমাকে আগে বলনি কেন? ওয়েট, আমি এখনই নিয়ে আসছি। এত রাতে? রাত 1টা বাজতে চললো তো। আরে ওয়েট প্লিজ, তুমি একটা কাজ করো, একটু চোখ বুজে ঘুমাতে ট্রাই করো, আমি এখনই আসছি। আহমেদ সায়নাকে প্রচণ্ড ভালোবাসে, এসব তার জন্য কোনো ব্যাপারই না। সে সায়নার কষ্ট মোটেও সহ্য করতে পারে না। সে সায়নাকে বাহানা দিয়ে বাড়ির বাইরে চলে এলো। চট করে সে কাঁচা তেঁতুল, ফুচকা আর কিছু আচার নিয়ে আসলো। দৌড়ে বাড়ির ভিতরে আসলো, সায়নাকে ডাকলো, সব রেডি। সায়নার চোখ খুলে তো অবাক, তার চেয়ে বেশি সে খুশি, এসবই তার প্রিয়। সে কিছু না ভেবে খেতে শুরু করলো। আহমেদ তার দিকে শুধু তাকিয়ে দেখছিল। মেয়েটা পুরাই পাগলি, বাচ্চাদের মতো আঙ্গুল চেটে চেটে আচার খাচ্ছিল। হঠাৎ সায়নার মাথায় প্রশ্ন এলো। এতক্ষণ পর সে জিজ্ঞাসা করতে লাগলো, এই তুমি এত রাতে এসব কোথায় পেলে? আহা, তুমি খাওয়া বন্ধ করলে কেন? উফ, কি ভালো লাগছিল তোমাকে দেখতে। ন্যাকামি করো না তো, বলো না। আরে এগুলো আনা কোনো ব্যাপার নাকি, বাইরে গেলাম আর নিয়ে এলাম। কি, এত রাতে কি এসব নিয়ে দাঁড়িয়েছিল বাইরে? আরে না, ওরকম না, কিছু না, আগে এনে রেখেছিলাম। মানে সারপ্রাইজ। কি, আমি তো দেখলাম না। ওহ নো, দেখো ফুচকা টকটা পড়ে গেল। কোথায়? আহমেদ তার জাদু দিয়ে টকটা ফেলে দিল খানিকটা, বাকিটা সায়না ধরে ফেললো। না হয় আজ সন্দেহ হয়ে যেত সায়নার। সায়নাকে পেতে সে অনেক কষ্ট করেছে, তাকে পাওয়ার কাহিনীটা অনেক কঠিন ছিল। অতিরিক্ত সুন্দরী হয় অনেকে রাস্তা থেকে সরাতে হয়েছিল তাকে। সায়না আচার আর ফুচকা থেকে খেয়ে আহমেদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। চলুন পিছনের কাহিনীটা জানা যাক তাহলে। সায়না উচ্চ মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে। আহমেদ একটা জিন। সে সায়নাকে দেখেছিল যখন সে এখানে বেড়াতে এসেছিল। এক দেখায় সায়নাকে পছন্দ হয় আহমেদের। আহমেদ মুসলিম, সায়নাকে সে দেখেছিল নামাজরত অবস্থায়। সেখান থেকে তার ভালো লাগা আরও বেড়ে যায়। তখন থেকে সে সায়নাকে ফলো করতে থাকে। সায়না তাকে দেখত না, কিন্তু সে ঠিক সব সময় সায়নাকে দেখত। সায়না ঘুমাতো আর সে তার বেডের পাশে বসে তাকে দেখত। সে সায়নার সামনে আসতো না হয়তো, কিন্তু একদিন সায়না কলেজ যাচ্ছিল, তখন এক ছেলে এসে তাকে একটা লেটার দিচ্ছিল। আহমেদ অদৃশ্যমান অবস্থায় সায়নার সাথেই ছিল, কিন্তু যখন ছেলেটা সায়নাকে লেটারটা দিল তখন আহমেদ রেগে যায়। তার ভালোবাসার ওপর অন্য কেউ নজর দিবে আর এটা সে মেনে নেবে, তা কখনো হতে পারে না। সে ছেলেটাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সায়নার কথা শুনে সে অবাক। এসব কি? কেন লাভ লেটার? দেখো, এবার অনেকের অনেককে ভালো লাগবে স্বাভাবিক, তবে তাই বলে তুমি একটা মেয়ের পথ আটকে তার স্বাভাবিক জীবনে বাধা দিতে পারো না, রাইট? হ্যাঁ, ভালো কথা, তোমার আমাকে ভালো লেগেছে, আমরা বন্ধু হতে পারি, তবে তুমি আমার স্বাভাবিক জীবনে বাধা দিতে পারো না, তাই বলে? রাইট। যদি এত সমস্যা হয় তাহলে তুমি মেয়েটির পরিবারের নিকট প্রস্তাব নিতে পারো। আমি আগে তোমাকে বলতে চাইছি সায়না, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না। বেটার হবে আমরা বন্ধু হয়ে থাকলে। আর আমি এখন বিয়ে করতে চাই না, আশা করি বুঝেছ। ওকে, পরে কখনো কথা হবে, আমার ক্লাস আছে, বাই। ছেলেটা সেখানে হাঁ করে দাঁড়িয়ে রইল। ছেলেটার চেয়ে বেশি অবাক হলো আহমেদ। মেয়েটা এত সুন্দর করে শান্তভাবে বিষয়টা সামলালো, আর আহমেদ তো রেগে কি না কি করতে যাচ্ছিল। আহমেদ ভেবে নিল, আমি সায়নার সাথে আগে পরিচিত হব, তারপর তাকে নিজের করে নিব, যেমনটা সে চায়। যে কথা সেই কাজ। সে একটা সুপুরুষ এই রূপ ধরে এবং কলেজে অ্যাডমিশন নেয়। নতুন স্টুডেন্ট হওয়ায় স্যার তাকে পরিচয় করিয়ে দেয় সবার সামনে। আহমেদের চোখ ছিল শুধু সায়নার উপর। ওইদিকে জিনদের রাজ্যে তুমুল কাণ্ড হয়ে গিয়েছে। আহমেদকে যে কাজের জন্য পাঠানো হয়েছে সে কাজ হওয়ার কোনো নাম নেই, আর এইদিকে আহমেদও নিখোঁজ। জিন বাদশাহ প্রচুর রেগে আছে, সে আহমেদকে ধরে আনার হুকুম দিয়েছে। ওইদিকে আহমেদ তো মানুষ এর রূপ ধরে আছে, তাকে চেনা মুশকিল। ক্লাস শেষে সায়না তার বাসায় চলে যাচ্ছিল। আহমেদও তখন জিনের রূপ নিল, আবার সায়নাকে আবার ফলো করতে লাগলো। সায়নার সাথে থাকতে থাকতে সে সায়নার পছন্দ অপছন্দ, প্রিয় জিনিস, কালার, জায়গা, সব খাবার জেনে গিয়েছিল। সে এসবকে কাজে লাগাতে শুরু করলো। আজ কলেজে এসে সে কমিটির থেকে পারমিশন নিয়ে পিকনিকে যাবে ডিসিশন নেয়, আর সেটা ক্লাসে এসে বলল।
ঘোরাঘুরি প্রচণ্ড রকম ভালোবাসে শায়না। তাই শায়না সবার আগে জিজ্ঞাসা করে, জায়গার নাম কি? পালকির চর। ওয়াও, গ্রেট। কথাটা বলে শায়না লাফিয়ে উঠল। জায়গাটা শায়নার অন্যতম প্রিয় জায়গা। বিষয়টা জানতো আহমেদ। এই সুযোগে শায়নার সাথে সে পরিচিত হতে পারবে। পিকনিকের মেন দায়িত্ব দেওয়া হয়েছে আহমেদকে, যার ফলে শায়না আহমেদের সাথে প্রায় কথা বলতো। ধীরে ধীরে ওরা ক্লোজ হয়ে যায়, তারা বন্ধু হয়ে ওঠে। পিকনিকের সময় ঘনিয়ে এলো। শায়না অনেককে হেল্প করছে আহমেদকে। সকল প্রস্তুতি শেষ, সবাই গাড়িতে উঠে গিয়েছে। কিন্তু শায়না আচার নিতে ভুলে গিয়েছিল। আচার প্রচুর প্রিয় শায়নার, আর জানি আচার ছাড়া তো অসম্পূর্ণ। সে বলতে লাগলো, ওয়েট, গাড়ি থামান, আমার অনেক জরুরি একটা জিনিস নিতে ভুলে গিয়েছি। কি জিনিস? উফ, আপনি থামান না, আমাকে বলো না কি হয়েছে। আহমেদ বলল, আরে আচার নিনি। কথাটা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিল। তাতে তার কি, সে আচার নিবেই। আচ্ছা ওইটা আমি আনছি, তুমি বসো। তুমি জানো নাকি আমি কোন আচার খাবো? আরে দেখোই না পছন্দ হয় কিনা। ড্রাইভার গাড়ি থামালেন, তবে যতটুকু দেখা যায় কোনো দোকান দেখা যাচ্ছিল না, একটা টং ছাড়া। আহমেদ নামলো, সে একটু দূরে গেল, সবার আড়ালে হয়ে সে শায়নার প্রিয় আচার, আমসত্ত্বর, চালতার আচার, মিক্স আচার নিয়ে আসলো এবং সাথে শায়নার প্রিয় চকলেট, কিটক্যাট, সাফারিও নিয়ে আসলো অনেকগুলো জাদু দিয়ে। সে কিছুটা সময় নিয়ে গাড়িতে উঠে গেল। ড্রাইভার গাড়ি ছাড়লো। আহমেদ আসা মাত্র দৌড়ে আসলো তার নিকট। শায়না, আচার পেয়েছ? মনে তো হয় না। আমি জানতাম ওই টঙে আচার পাবে না। আমি কতবার আঙ্কেলকে বললাম দাঁড়াতে, শুনলেই না। নাও। কি আর নেব, কি আছে এটাই? আমি চাটনি খাই না। খুলে তো দেখো প্যাকেটটা। মন খারাপ করে প্যাকেটটা খুলল শায়না। কিন্তু শায়না যা দেখলো তা দেখতে সে মোটেও রেডি ছিল না। তার প্রিয় আচার প্লাস চকলেট। ওয়াও, আমি দেখলো কই পেলে? ওয়াও, লাভ ইউ। কথাটা বলে একটা হাঁক দেয় সে আহমেদকে। আহমেদ তো অবাক, এমন হাত পেতে সে তো পুরো রাজ্যে এনে দিতে রাজি শায়নাকে। তুমি জানো না কি পরিমাণ ভালো যাবে আমার জার্নিটা। থ্যাংক ইউ সো মাচ এত স্পেশাল করার জন্য আমার জার্নিটা। শায়নাকে এত খুশি দেখে আহমেদ সব ভুলে গেল। সে পুরো রাস্তায় শায়নাকে দেখছিল। মেয়েটা পুরো পাগলি। তার খাওয়া দেখে আবারও প্রেমে পড়ে যায় তার। আহমেদ চাচ্ছিল যাতে পথ শেষ না হয়ে যায়। সে এভাবেই শায়নাকে দেখে আজীবন কাটিয়ে দিতে চাচ্ছিল। সে জাদু দিয়ে রাস্তাটাকে লম্বা করে দেয়, যার ফলে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। এক সময় আচার আর চকলেট শেষও হয়ে যায়। এবার শায়না বিরক্ত হতে শুরু করে। পথ শেষ হচ্ছে না কেন, তার জন্য সে বিরক্ত হচ্ছিল। আহমেদ এবার পথটাকে ছোট করে নিল এবং তারা জলদি পৌঁছে গেল জায়গাটায়। শায়না এসে সবার আগে দরজার সামনে দাঁড়িয়ে আছে। গাড়ি থামা মাত্র সে লাফিয়ে নেমে যায় এবং ফোন বের করে ছবি তুলতে শুরু করে। পাগলিটা নানা পোজ দিয়ে ছবি তুলছিল, যা আহমেদকে আরো বেশি আকৃষ্ট করে তুলেছিল। তবে আহমেদ কাজের জন্য ব্যস্ত হয়ে গেল। আহমেদ সবাইকে এনজয় করতে দিয়ে সবকিছু চটজলদি সেরে চলে এলো শায়নার নিকট। শায়না আহমেদকে ডেকে তার কাঁধে হাত রেখে তাকে নিয়ে নানা ভঙ্গিতে ছবি তুলতে শুরু করলো। কিন্তু আহমেদ ভুলে গিয়েছিল যে ছবি ক্লিয়ার আসবে না কখনো। সে হঠাৎ দূরে সরে এলো। কেল আহমেদ, না আমার কাজ আছে, সরি শায়না। আর একটা ছবি তুলি না, দেখো তো ছবিটা, সবগুলো ছবিতে তোমাকে ঝাপসা লাগছে, একটা ছবিও তুলতে পারিনি। প্লিজ শায়না, জেদ করে না। আচ্ছা তুমি তুলো বাকিদের সাথে, আমি আসছি। এটা বলে আহমেদ আড়ালে সরে আসে। আহমেদ যে জিন তা সে ভুলে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। ওইদিকে আহমেদের রাজ্য তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কোথাও নেই আহমেদ। আহমেদকে দেখা মাত্র আঘাত করার হুকুম দেওয়া হয়েছে। প্রচুর রেগে আছে বাচ্চা। কিন্তু আহমেদ তো শায়নাকে নিয়েই ব্যস্ত। দুপুরের লাঞ্চ খেয়ে নিল এমন স্বাদ খাবার, এ সবাই তো প্রশংসায় পঞ্চমুখ। আহমেদ তার মায়াজাল দিয়ে সব নিজে রান্না করেছিল। কিছু জিনকে সে বাবুর্চি বানিয়েছিল। শায়না মুগ্ধ হয়ে যাচ্ছিল আহমেদের প্রতি। সব শেষে বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। আবারও কিছু আচার প্লাস চকলেট এনে দিল সে শায়নাকে। এবার শায়না কোনো কোয়েশ্চেন করেনি, মুচকি হেসে নিয়ে নিল। শায়নার বান্ধবী বলতে লাগলো, বাহ বাহ, বেশ তো, আজকাল মানুষ আগে থেকে চকলেট আচার দিচ্ছে, আমাদের তো মানুষ সাধেও না। এই চুপ কর। কেন করবো? আমাদের আফসোস হয় না বুঝি? আফসোস হলো চুপ থাক। এই নে, আমার থেকে নেই চকলেট, তাও চুপ থাক। যার সর লাগবে না, তুই খা। পরে যে দিয়েছে সে আবার কি নাকি ভাববে। এতক্ষণ আহমেদ কথাগুলো শুনছিল। এরপর সে গিয়ে তাকেও কয়েকটা চকলেট দিল, কিন্তু এগুলো শায়নাকে দেওয়া চকলেট না, নর্মাল চকলেট ছিল। শায়নার বান্ধবী মুখ ভেঙচি কেটে সরে গেল। শায়না মুচকি মুচকি হাসছিল। অন্ধকারের সামান্য আলোয় তার রূপ যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। এই মেয়ে তো পাগল করে দিবে আহমেদকে। দেখতে দেখতে পৌঁছে গেল তারা শহরে। সবাই বাসায় চলে যাচ্ছে। শেষে শায়না দাঁড়িয়ে রইল। আহমেদ সামনে এগিয়ে এলো। কি হলো শায়না, বাড়ি যাবে না? একা যেতে ভয় লাগছে, সঙ্গে কেউ থাকলে। ও, আমার জন্য দাঁড়িয়ে থাকা হচ্ছিল। ওয়েট, না ওরকম কিছু না, আসলে একা তো তাই। তা আমার সাথেই কেন?
অন্যরাও তো ছিল, তোমার বন্ধুরাও ছিল, ভরসা হচ্ছিল না আর কাউকে। ওরা তোমার পুরনো বন্ধু, তবু কেমন যেন ভরসা পাচ্ছিলাম না। যেটা তোমার ভিতরে পাই। সমস্যা হচ্ছে যেতে আমার সাথে? না না, বাম দিক গিয়ে গলিটা না, আমিও যাবো ওদিকে। তুমি কিভাবে জানো ওদিকে আমার বাসা? এমনি, চলো যাওয়া যাক। ওকে দেখে লজ্জা পেতে হবে না। আহমেদ ভাবতে লাগলো, আমি জানবো না তো কে জানবে, সবসময় তো তোমার সাথে থাকি। আহমেদের শায়না ছিল রোডে, আর কেউ নেই। শায়না বলতে লাগলো, জানা আহমেদ, আমি আমার বন্দি লাইফে বিরক্ত হয়ে গিয়েছি। কখন কেমন করে রাতে কারোর সাথে হাঁটা হয়নি। অনেক ইচ্ছা ছিল, আজ তোমার সাথে পূরণ হলো। তাই নাকি? হ্যাঁ সত্যি, আমি ভাবিও নি কখন এমন সুযোগ আসবে। খুশি এখন? হ্যাঁ খুশি বলতে পারো, আবার তৃপ্ত। আমি চাই এই পথটা যাতে কখনোই শেষ না হয়। তবে এটা তো সম্ভব না। কেন সম্ভব না? আমরা চাইলেই হতে পারি এটা? মানে আমরা চাইলে বলতে কি বুঝি? কিছু না। না বলো না আহমেদ, আমরা চাইলেই বলতে প্লিজ পুরোটা বলো। তোমার বাসা চলে এসেছি আমরা, দেখো। না ওয়েট, এদিকে বলো প্লিজ। আজ নয়, রাত হয়ে গিয়েছে। এভাবে দাঁড়িয়ে থাকতে দেখলে কেউ ভাববে আমি তোমাকে নিয়ে পালাচ্ছি, পরে লোকে আমাকে গণপিটুনি দিবে। ওকে তাহলে কাল বলবা। ওকে, আল্লাহ হাফেজ। শায়না চলে যাচ্ছিল, আহমেদ তার যাওয়ার দিকে তাকিয়েছিল। যতদূর দেখা যাচ্ছিল সে দাঁড়িয়ে দেখল। এবার সে তার রূপ বদলে নিল। রূপ বদলে সে চলে গেল শায়নার বাসায়। সে শায়নার রুমে গিয়ে দেখল শায়না ফোনে তার এবং আহমেদের ছবি দেখছিল এবং বলছিল, শিট, আহমেদের সাথে ছবি তোলাই হলো না। কতবার বললাম যা। আহমেদ তো এটা বলতে পারছিল না যে সে জিন এবং তার ছবি উঠবে না। আহমেদের খারাপ লেগেছিল খুব। সে শায়নার রুম থেকে বের হয়ে বাইরে চলে আসলো। সে মন খারাপ করে বসে রইল একটা গাছে। এমন সময় দুজন জিন আসলো। সালাম হুজুর। সালাম বলল, এখানে কি? আপনাকে বাচ্চা ডেকে পাঠিয়েছে, আপনাকে নিয়ে যেতে তলব করা হয়েছে। আমি এখন যেতে পারবো না, গিয়ে বলে দে বাচ্চাকে সময় মতো আমি আসবো। ক্ষমা করবেন, আপনাকে ধরে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে, আপনি রাজি না হলে। কি এত বড় সাহস! আহমেদ তো প্রচণ্ড রেগে গিয়েছে। সে তখনই তার রাজ্যে গিয়ে হাজির হয়। বাচ্চার সামনে গিয়ে সে চিৎকার করতে শুরু করে। সে জিনিসপত্র ভাঙচুর করে। বাচ্চা আসলেন। কি ব্যাপার আহমেদ, এত রাগ কেন? আপনি কোন সাহসে দাসদের বলেছেন আমাকে ধরে আনতে? আমাকে ডেকে পাঠালে কি আমি আসতাম না? তোমাকে একটা কাজ দেওয়া হয়েছিল, করেছ কি? করনি। তার উপর কয়েক মাস ধরে তুমি নিখোঁজ। এমত অবস্থায় কি করা উচিত আমার? আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। কি কাজ শুনি? বলবো না। বেয়াদবি করার ফলে আহমেদকে বন্দি করে ফেলা হয়। আহমেদ অনেক গর্জন করেছে, কিন্তু কাজ হয়নি। আজ 2 দিন হয়ে গেল আহমেদ কলেজে আসছে না। শায়না পাগল হয়ে গিয়েছে। আহমেদের প্রতি কি কয়েকদিনেই দুর্বল হয়ে গেল শায়না? সে অনেকবার ফোন করেছে, কিন্তু ফোন অফ। তার বাসাও চেনে না শায়না। শায়না মন খারাপ করে বসে থাকে। ওইদিকে আহমেদ মুক্তি পাচ্ছে না। সে বাচ্চার নিকট অনেক আকুতি মিনতি করে। সে 3য় দিন বের হলো এবং ওয়াদা করলো কাজটা সে আজই করবে। বাচ্চাটাকে মুক্তি দেয়া মাত্র সে সোজা শায়নার রুমে এসে হাজির। অদৃশ্যমান ছিল সে। তখন দেখলো শায়না মন খারাপ করে জানলার পাশে দাঁড়িয়ে আছে। মুখ মলিন হয়ে গিয়েছে, তার অবস্থা খারাপ। এবার সে আহমেদ হয়ে শায়নার বাসার নিচে দাঁড়ালো। তখন রাত 11:56 হবে। সে শায়নাকে কল করলো। ফোনটা বেজে ওঠায় শায়না দৌড়ে চলে গেল ফোন রিসিভ করতে। আহমেদ নাম্বার দেখে সে লাফিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো শায়না, আমি নিচে দাঁড়িয়ে আছি, তোমার জানালা এসে দেখো। শায়না গিয়ে দেখে নিচে আহমেদ। সে তখনই দরজা দিয়ে নিচে নেমে গেল এবং আহমেদকে জড়িয়ে ধরে খেতে দিল। আহমেদ পুরাই অবাক। সে শায়নার জন্য চকলেট আচারও এনেছিল। শায়না তাকে ধরা মাত্র সেগুলো পড়ে গেল। শায়না কান্না করা শুরু করে দিল। অনেক জোরে হাঁক করেছে শায়না। আহমেদ এটা কল্পনা করেনি। শায়না বলতে লাগলো, কই চলে গিয়েছিলে? এত খারাপ কিভাবে হয় একটা মানুষ? আমার কথা একটু মনে পড়েনি? এতদিনে কি আমার একটু ক্লোজ হয়নি আমরা? সরি। না, তুমি এমনটা কেন করলে? যেন কত মিস করছি। আমি ভেবেছি আমি তোমাকে হারিয়ে ফেলেছি। অনেক খোঁজ নিতে চেষ্টা করেছি, কিন্তু কোনো মাধ্যম পাইনি। শুধু ছটফট করেছি, আর কিছু করার তো ছিল না। তুমি আসলে পাষাণ একটা। আহমেদ বুঝতে পারছিল না যে সে কিভাবে থামাবে শায়নাকে। শায়না কেঁদেই চলেছিল। তখন আহমেদ বলল, আচ্ছা প্লিজ সরি তো, আমি আমার জরুরি কাজটা হঠাৎ করে পড়ে গিয়েছিল। আচ্ছা শোনো না, আমি তোমার জন্য অনেকগুলো আচার এনেছি। আচারের কথা বলতেই পাগলিটা মুখ তুলে তাকালো। চোখ আর নাক মুছে নিল। সত্যি নাকি এমনি বলতেছো? আরে সত্যি। কই, মানে তুমি ধরা মাত্র পড়ে গিয়েছে সেগুলো নিচে? কি, তুমি আমার আচার ফেলে দিয়েছো? এত বড় সাহস! আরে না না, মানে তুমি হঠাৎ এভাবে ধরেছ? আগে কেউ এভাবে ধরেনি তো? ধরেনি তো কি হয়েছে? তুমি ফেলেছো কেন? সরি। আচ্ছা তুলে দিচ্ছি, লাগবে না, আমি নিয়ে পারবো। পাগলিটা আচার পেয়ে আমাকে ভুলেই গেল।
সে নিচ থেকে প্যাকেটটা নিয়ে আচার বের করে খেতে শুরু করে দিল। আমি আবারও বোকার মতো দাঁড়িয়ে শুধু তার খাওয়া আর তাকে দেখতে লাগলাম। খেতে একদম লাল হয়ে গিয়েছে। কি দেখছো আমার হাবলের মতো? না না, কই, এই তো এখনই তো হাঁ করে তাকিয়েছিলে মিস্টার হাবলু। লজ্জা পেয়ে গেল আহমেদ। শায়না মুখ ভেঙচি আর আচারের প্যাকেটটা নিয়ে হেঁটে চলে গেল বাসায়। একবার বিদায়ও দিল না আহমেদকে। আহমেদ হাঁ করে দাঁড়িয়ে রইল। বিদায় না দিয়ে আহমেদ নিচে দাঁড়িয়েছিল। 1 ঘন্টা পর শায়না আচার শেষ করে সে জানলায় দাঁড়ালো। তখন সে দেখলো আহমেদ দাঁড়িয়ে আছে নিচে। সে ইশারা দিয়ে তাকে টাটা দিল, যেতে বলল। তখন গিয়ে আহমেদ তার আসল রূপে ফিরে আসলো এবং গিয়ে শায়না রুমে ঢুকে পড়ল। শায়না আচার পাশে রেখে ঘুমিয়ে পড়ল। তখন আহমেদ তার বিছানার পাশে এসে তাকে দেখতে লাগলো। রোজ এভাবেই সে দেখে এসেছে। সকালে শায়না রেডি হয়ে চলে গেল দৌড়ে কলেজে। আহমেদও চলে আসে। আহমেদকে দেখে শায়না মুখ ঘুরিয়ে নিল। আহমেদ বুঝলো সে রাগ। ক্লাস শেষে আহমেদ তার সামনে গেল। শায়না, জি, চলো ক্যান্টিনে। যাব না, বিজি আমি, প্লিজ। না, এতদিন মনে ছিল না মানুষ এখন কি? আরে কাল রাতে তো ঠিক ছিলে। কখন? আমি তোমাকে দেখিনি। কি? কাল তো এতগুলো আচার দিলাম রাতে। তো আমার মনে নেই। আবার মুখ ভেঙচিয়ে চলে গেল শায়না। কিছু দূর গিয়ে শায়না ফিরে তাকালো। শায়না দেখলো আহমেদ তার দিকে হাবলার মতো করে হাঁ করে তাকিয়ে আছে, তাও তাকে আটকাচ্ছে না। এবার রেগে তেড়ে আসলো শায়না। এই হাবলু, কি সমস্যা? একবার ডাকতে তো পারিস না, আনরোমান্টিক একটা। তুমি চলে যাচ্ছিলে, আমি আবার ডাকবো যদি আবার রাগ করতে? রাগ করে যাচ্ছিলাম, ডাকিস নি কেন? কই গেলে? আবার তো চলে এলে। এবার শায়না চুপ হয়ে গেল। আহমেদ খেয়াল করলো তার চোখে জল জমে গিয়েছে, চোখ টলমলো করছে জলে। এই সরি সরি, প্লিজ কেঁদো না। আমি বুঝিনি, আসলে আমি কখনো কোনো মেয়ের সাথে মিশিনি, তাই। আর আমার রাজ্যে কোনো মেয়েও নেই এত সুন্দরী। শায়না কেঁদে দিয়েছে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। শায়না এবার হাঁটা শুরু করলো রাস্তার দিকে। শায়না, প্লিজ দাঁড়াও। সরি প্লিজ, আমি বুঝিনি। এই দেখো, কান ধরছি, আর এমন করবো না। তোমাকে না বলে আর যাবো না, এটাই শেষবার ছিল, প্লিজ। শায়না হেঁটে চলেছিল কথা ছাড়া। প্লিজ দাঁড়াও না। দাঁড়াচ্ছে না সে। তুমি দাঁড়াবা না, তাই না? আচ্ছা চলো, আজ আমরা একটা জায়গায় ঘুরতে যাব, চলো। শায়না কিছু শুনছে না, তাই আহমেদ একটা সিএনজিকে দাঁড় করালো। এবার সে শায়নাকে কোলে তুলে নিল। এবার শায়না চিল্লাতে লাগলো। ড্রাইভার প্রথমে ভেবেছিল কিডন্যাপার, সে নিতে চাইল না। পরে বুঝাই বলতে সে নিল। ড্রাইভারটা ছিল আহমেদের জিন। শায়নাকে কোলে তুলে নিয়ে তার চোখ বেঁধে দিল, সাথে মুখও বেঁধে দিল। পুরোটা সময় সে শায়না তার সাথে জড়িয়ে ধরে বসেছিল। শায়না প্রথমে ছটফট করতে থাকলেও ধীরে সে শান্ত হয়ে পড়ে। সে আহমেদের শরীরের সাথে মিশে যায়। কিছুক্ষণ পর তারা একটা জায়গায় এসে থামে। আহমেদ তাকে কোলে করে নামায়। কিছু দূর নিয়ে তারা চোখ মুখ মুছে দিল, খুলে দিল। শায়না এত সুন্দর দৃশ্য আর দেখেনি। ছোট ছোট খরগোশ দৌড়াচ্ছে, সামনে নদী। কিছু দূর গেলে একটা কুটির, গাছপালাগুলো বিভিন্ন প্রাণীর আকৃতিতে কাটা। চারপাশে কেউ নেই। কিছু দূরে মেবি কিছু দোকান আছে। আহমেদ তাকে জায়গাটা ঘুরে ঘুরে দেখাতে শুরু করে। শায়না একটা খরগোশকে কোলে নিল। সে খেলছিল, তখন আহমেদ সেটা ছবি তুলে রাখে। কিছু তো যাওয়ার পর তারা নদীতে খালি পায়ে পানিতে পা নামিয়ে বসে পাশে বড়শি রাখা ছিল। তারা মাছ ধরতে লাগলো। মাছগুলো উপর থেকে দেখা যাচ্ছিল। পানি এত স্বচ্ছ আর মাছগুলোর রং এত সুন্দর যা বলার বাইরে। শায়না মাছগুলো ধরে ছেড়ে দিচ্ছিল। তারা সামনে এগিয়ে গেল। কুটিরটার চারপাশে অনেক বাগান। আহমেদ শায়নাকে নিয়ে বাগানটায় যায়। এমন কোনো ফুল গাছ নেই যেটা সেখানে নেই। আহমেদ সেই ফুল দিয়ে তার প্রাণ পাখিটার জন্য একটা ক্রাউন বানায় এবং পরিয়ে দেয়। শায়না এত খুশি কি বলবো। এবার আহমেদ 5 রঙের গোলাপ তুলে এনে একটা তোড়া বানায় এবং শায়নার সামনে হাঁটু গেড়ে বসে। শায়না, আমি জানি আমাদের সম্পর্কটা বেশি দিনের না, তবে আমি তোমাকে আমার করে নিতে চাই জলদি। অন্যদের মতো খালি হাতে যেতে চাই না। তোমার কাছ থেকে প্লিজ ফিরিয়ে দিও না খালি হাতে। এত গুছিয়ে বলতে পারি না আমি, তুমি দেখেছো। তবে এতটুকু বলবো, আমি তোমাকে দেখলে সব ভুলে যাই। আমি এভাবে তোমাকে দেখে এক পলকে আজীবন কাটিয়ে দিতে পারবো। খুব ভালোবাসি। শায়না চুপ, প্লিজ এই হাবলুটাকে ফিরিয়ে দিও না। শায়নার কোনো রিয়াকশন নেই। আহমেদ বুঝেছিল না যে তার আনসার কি হবে। অনেকক্ষণ পর শায়না বাস্তবতা অনুভব করলো। সে আহমেদকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হ্যাঁ আমার হাবলু, আমি তোমাকে চাই। আমিও চাই না তুমি আবার হারিয়ে যাও সেদিনের মতো। সত্যি। তাদের এই সুন্দর মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না। পেছনে সে হাজির হয়ে গেল কয়েকজন জিন। আহমেদ তাদের দেখে মনে পড়ল যে তাকে তো কাজে পাঠানো হয়েছিল। আহমেদ তাদের ইশারায় চলে যেতে বলে। এত সুন্দর মুহূর্তে আহমেদ শায়নাকে ছড়িয়ে জলদি কোলে করে নিয়ে দৌড়ে গাড়ির দিকে চলে যেতে শুরু করে। কি হয়েছে? আর আমি তো আচারই কিনতে পারলাম না। এ আহমেদ, আহমেদ প্লিজ এখন না, লক্ষ্মীটা। হঠাৎ কাজ পড়ে গেল। না না, এখনই না, বলছি তো। এটা বলে তাকে গাড়িতে ওঠানো মাত্র গাড়ি চলতে শুরু করে।
শায়না মুখ ঘুরিয়ে রেখেছে সারা রাস্তায়। কিছু করার নেই আহমেদের। কাজটা আজ না করলে যে সে আজীবনের জন্য শায়নাকে হারিয়ে ফেলবে। সে শায়নাকে তার বাসায় নামিয়ে দিয়ে 1 মিনিটও দাঁড়ালো না। সে চলে গেল দ্রুত। শায়না তাকিয়েছিল তার পথের দিকে, কিন্তু না, সে একবারও তাকালো না। আহমেদের কি এত সুন্দর মোমেন্টটা হারাতে ইচ্ছে করছিল? সে বাধ্য হয়ে করছে। সে এবং সিএনজিটা হাওয়া হয়ে গেল কিছুক্ষণ পর। তারা চলে এলো একটা বাসায়। আজ একজনকে নিয়ে যেতে হবে তাদের রাজ্যে। বাচ্চার মেয়ের একটা মানব পুরুষকে খুব পছন্দ হয়েছে। সে অনেকদিন ছিল পুরুষটার সাথে, পাগলে উঠেছে তাকে পেতে। বাচ্চার হুকুমে তাকে নিয়ে যেতে হচ্ছে তার রাজ্যে। তারা বাসায় প্রবেশ করলো সন্ধ্যার দিকে। ছেলেটা আসলেই সুপুরুষ, দেখতে অনেক সুদর্শন। না চাইতো তাকে নিয়ে রওনা দিল আহমেদ। কিছুক্ষণ পর হাজির হলো বাচ্চার সামনে। আহমেদ আসতেই সামনে এসে দাঁড়ালো রাজিয়া, বাচ্চার মেয়ে। সে ছেলেটিকে দেখে হুকুম দিল, ওকে নিয়ে যাও আমাদের শাহী রুমে। সাজানো হোক আমাদের জন্য বিবাহের বাসর। এমনভাবে সাজানো হবে যে কেউ কখনো দেখেনি। দাসীরা কাজে লেগে গেল। পুরুষ জিনরা ছেলেটিকে নিয়ে যায়। আহমেদের এসব দিকে খেয়াল নেই। সে কতক্ষণে যাবে সে চিন্তায় আছে। বাচ্চা তো মহা খুশি। বা আহমেদ, মন খুশি করে দিলে। বলো কি চাও তুমি? আজ সব দেয়া হবে তোমায়। হুজুর, আমাকে অনুমতি দিন, আমার কাজ আছে, আমি এখন যেতে চাই। মানে কি? কিছুক্ষণ পর আমার মেয়ের বিয়ে, কত সুন্দর করে হবে। আর তুমি এটা করে দিলে আমি আজীবন উপকৃত হব হুজুর। প্রেমে পড়েছ মনে হচ্ছে আহমেদ। হুজুর, অন্য একদিন বলবো সব, আজ যেতে আজ্ঞা দিন। আচ্ছা, যাও। আহমেদ আর দেরি করলো না। রাত অনেক হয়ে গিয়েছে। সে তখন মানব রূপ ধরে কিছু চকলেট, আচার আর ফুল নিয়ে এসে হাজির শায়নার রুমে। শায়না তখন ওয়াশরুমে ছিল। আহমেদ জানালায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শায়নার জানলাটা অনেক বড়, খোলা থাকলে যে কেউ প্রবেশ করতে পারবে, তাই আহমেদ বাহানা দিতে পারবে। কিছুক্ষণ পর খোলা চলে বের হলো শায়না, কিন্তু বুকে ওড়না ছিল না। নিজ রুমে ওড়না কে নেয়? শায়নার সামনে ফিরে দেখে আহমেদ। সে কি করবে বুঝতে পারছিল না। সে দ্রুত ওড়না খুঁজতে লাগলো। তখন আহমেদ গিয়ে তার কোমরে ধরে তাকে কাছে নিয়ে আসলো। আহমেদ, ছাড়ো, বেশরম, এত রাতে মেয়ের রুমে কি তোমার? হুশ, কথা বলো না, একটু দেখতে দাও। আহমেদ আলতো করে তার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিল। আহমেদ, ছাড়ো, কথা বলো না, না হলে আর কিছু বলতে দিল না সে শায়নাকে। তার ঠোঁটগুলো সে নজর দখল করে নিল। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ পেল শায়না। শায়নার হাত পা সব ঠান্ডা হয়ে গেল। আহমেদ তার ঠোঁটের মধুরতায় হারিয়ে গেল। কিন্তু সময়টা বেশিক্ষণ স্থায়ী হলো না। শায়না হঠাৎ নিজেকে সঙ্গবরণ করে নিয়ে ঠোঁট সরিয়ে নেয়। শায়না, এমন করো না প্লিজ, আর একটু সময় এমন থাকো প্লিজ। কথা বলে আবারও আহমেদ তাকে নিজের দিকে টেনে নেয়। সে আরেকবার চুমু খেতে যাচ্ছিল, তখন শায়না তার থেকে সরে আসে। আহমেদ, আমি তোমার থেকে এমনটা আশা করিনি। আর এত রাতে আমার রুমে কিভাবে আসলে তুমি? আর আসলো বা কেন? এটা কি ঠিক হলো? আমার তোমাকে অনেক মনে পড়ছিল। আর সকালে তোমার মন ভেঙে আমি চলে গিয়েছিলাম, তাই কি বলো? তাই বলে এটা করবে তুমি? তুমি আমাকে স্পর্শ করলে কোন সাহসে? কেন? আজ তুমি আমাকে হারাতে চাও না বললে তুমি আমার সাথে যখন খুশি যা খুশি করবে। আমি তোমার খেলনার পুতুল না। তুমি এমনটা কেন ভাবছো? সরি, প্লিজ রাগ করো না, বের হয়ে যাও আমার রুম থেকে প্লিজ। শায়না মরে গেছে। শায়না এক সময় কেঁদে দেয়। আহমেদ তা দেখে ঘাবড়ে যায়। শুধু চুমু খেয়েছে বলে এমন রিয়্যাক্ট করবে তা বুঝি না আহমেদ। আর সে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি করতে বেচারা? প্লিজ, আমার ভুল হয়ে গিয়েছে শায়না, কেঁদো না প্লিজ। আমি বুঝতে পারিনি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তোমাকে এভাবে দেখে। শায়না কেঁদেই চলেছে। প্লিজ শায়না, আমাকে ক্ষমা করে দাও। সে শায়নার নিকট বসে তার চোখের জল মুছতে গেলে চিৎকার করে ওঠে, ছুবে না আমাকে, বের হতে বলেছিলাম না তোমাকে? এখন আমি চিৎকার করলে কিন্তু খারাপ হবে। বের হও প্লিজ, বের হও। আহমেদ আর কিছু বলেনি। একবার পেছনে ফিরে তাকিয়ে জানলা দিয়ে নিচে নেমে যায়। কিছুক্ষণ পর সে অদৃশ্য হয়ে শায়নার রুমে আবার চলে আসে। মেয়েটা তখনও কাঁদছে। আসলে এটা করা ঠিক হয়নি। আহমেদের খুব খারাপ লাগতে লাগলো। আহমেদ সেই নির্জন মাঠে বসে রইল। আহমেদ এবার কাঁদতে শুরু করলো। দুজন দুই প্রান্তে কাঁদছে। কোথার থেকে কি হয়ে গেল? সম্পর্কে টক ঝাল মিষ্টি সব থাকা উচিত, তবে বিষয়গুলো বোঝা উচিত দুজনের, আর জলদি মিটে নেওয়া উচিত। আহমেদ মাঠেই ঘুমিয়ে পড়ল। শায়না বিছানায় হেলান দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। সকাল ভোরে আজানে ঘুম ভাঙল আহমেদের। সে তখনই চলে আসলো শায়নার নিকট। এসে আলতো করে ছুঁয়ে জাগিয়ে দেয় শায়নাকে। তখনও আজান দিচ্ছিল। শায়না উঠে গেল জলদি, ফ্রেশ হয়ে নামাজ পড়তে দাঁড়ালো। আজ আহমেদও তার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করল। মেয়েটা মোনাজাতে প্রচুর কেঁদেছে। আহমেদ নামাজ পড়ে চলে গেল। আহমেদ রেডি হয়ে কলেজ গেটে অপেক্ষা করছিল, কিন্তু না, শায়না আসার নাম নেই। সে তখন বাসায় গেল, দেখলো মেয়েটা বিছানায় শুয়ে আছে, চোখ ফোলা, হয়তো আবারও কেঁদেছে।
এবার সে কল করলো জানালায় দাঁড়িয়ে অদৃশ্য হয়ে। কি, ও কল কেটে দিচ্ছে। বিরক্ত হয়ে ফোন অফ করে দিল। একটা কিসের জন্য এত কিছু হয়ে গেল। আহমেদ এটা হতে দিতে পারে না। আজ 2 দিন হয়ে গেল আহমেদের কোনো খোঁজ নেই। শায়না একটু চিন্তায় পড়ে যায়, কিছু করে ফেলেনি তো সে। আহমেদকে না দেখতে পেয়ে, তার কল না পেয়ে, তার কণ্ঠ না শুনে শায়না পাগল হয়ে উঠেছে। সে তাই ফোন হাতে নিল, কল দিল, নাম্বার বিজি। এবার তো শায়নার মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম। শায়না সকাল সকাল বের হয়ে গেল। অন্যদিকে কত পরিপাটি হয়ে যায় সে কলেজে। আজ কোনোরকম ওড়নাটা নিয়ে দৌড় দিল। সে 10 মিনিটে পৌঁছে গেল কলেজে। শায়না জানে আহমেদ রোজ কলেজ গেটের এক কোণে তার জন্য অপেক্ষা করে। শায়না গেট দিয়ে প্রবেশ করা মাত্র দেখতে পেল একটা উস্কো খুস্কো চুলের ছেলে উল্টো দিক থেকে মুখ করে বসে কি যেন করছে। শায়না তাকে দেখে খুব খুশি হলো। হঠাৎ তার রাগ হলো। তার কল বিজে আসছিল ভেবে সে দৌড়ে গেল তার সামনে। একটু দূর থেকেই দেখলো তার হাতে 2টা ফোন, একটা তার ফোন, আরেকটা। সে অবাক হলো। সে গিয়ে তার পিছনে দাঁড়ালো দেখার জন্য যে সে কি করছে। শায়না যা দেখলো তা দেখে যা বুঝলো কতটা ভালোবাসলে একজন এতটা পাগলামি করতে পারে। আহমেদ একটা ফোন ডান হাতে, আরেকটা ফোন বাম হাতে। সে অন্য আরেকটা ফোন থেকে নিজের ফোনে কল দিচ্ছে, আর নাম্বারটা শায়নার নামে সেভ করা। সে ওইটা থেকে কল দিচ্ছে আর স্ক্রিনে দেখছে তার নামটার কাছে। শায়না এবার নিজেকে আর ধরে রাখতে পারেনি। সে গিয়ে আহমেদকে জড়িয়ে ধরে সরি বলতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি মনে করছি আমার হাবলুটাকে আমি চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। আই এম সরি। তুমি এখানে তো কি করব? তোমার ফোন বিজি দেখাচ্ছিল। আমি তোমার বাসাও চিনি না, তাই কলেজে এসে অপেক্ষা করতাম। এখানে এসে দেখি তুমি এসব পাগলামো করছো। মানে আমি কিছু করিনি। দেখেছি আমি, এমন করবা না। আর কি করবো বলো? তুমি তো ফোনই ধরছিলে না, দেখা করতে না করেছো, তাই নিজেকে সান্ত্বনা দিয়ে আর কি। সরি, আমি আসলে সরি। সমস্যা নেই, চলো না বিয়ে করে নিই। তুমি একটা জব দেখো, তারপর সম্বন্ধ নিয়ে আসো। আমি আর ঝামেলা চাই না। আরে আমার এত ধন সম্পদ, রানীর মতো রাখবো তোমাকে। কত দাস থাকবে তোমার। মানে পাগল কি আসলেই হয়ে গেল নাকি? আমরা কোনো স্বপ্ন দেখিনি, এটা বাস্তবতা। ও সরি সরি। ওকে, হয়ে যাবে জব আজ। কি জব কি হাতের মোয়া? আরে তা নয়তো কি, দেখোই না তুমি। আচ্ছা, আমার পাগলিটা নাস্তা করেছে নাকি এমনি চলে এসেছে? মনে তো হচ্ছে ঘুম থেকে ডিরেক্ট এসেছে। তুমি কিভাবে বুঝলে? আরে আমি সব দেখেছি তো, জানি তো। দেখেছো মানে? না মানে আরে তোমার চুল অগোছালো তাই। ও চালাক। আচ্ছা তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি। দোকান এখনো খুলিনি আর ক্যান্টিনও না। আরে তোমার জন্য সব খুলে যাবে, বসো। আহমেদ তখনও হাওয়া হয়ে গেল। কিছুক্ষণ পর সে বার্গার, জুস, স্যান্ডউইচ আর সাথে কিছু চকলেট নিয়ে হাজির। কি এসব কোথায় পেলে? আরে তুমি শুরু করো না। আরে বলো না, আগে শুরু করো। আচ্ছা, সবকটা প্রিয় ছিল শায়নার। সে নিজেও খেলে আহমেদকেও খাইয়ে দিল। আচ্ছা শোনো শায়না, আজ তুমি বাসায় চলে যাও, আমি জব খুঁজতে যাব। আর একটু থাকো না, যদি তোমাকে ঘরে তুলতে চাই তা এখন একটু সময় কম দিতে হবে। ও আচ্ছা, আমাকে যেতে হবে দিয়ে আসতে? না পারবো আমি, বাই। আহমেদ গিয়ে তার রাজ্যে ঘোষণা করে দিল যাতে জলদি একটা সুন্দর কার্যক্রমময় দালান তৈরি করা হয়, কারুকার্যময়। তখনই তার দাসীরা কাজে লেগে পড়ল। জব খোঁজা তো বাহানা, এগুলো শায়নাকে দেখানো। শুধু শায়নাকে নিজের করতে হলে এসব করতে হবে। রাতে কল করে আহমেদ, ফোন অফ। আহমেদ এসে দেখে সে ঘুমোচ্ছে। আহমেদ সারা রাত তার পাশে বসে তাকে দেখল। এটা যেন একটা অভ্যাস হয়ে গিয়েছে তার। সকাল ভোরে আজানে জাগিয়ে দেয় সে ছুঁয়ে শায়নাকে। সকাল সকাল কল করে আহমেদ, আমি জব পেয়ে গিয়েছি, আজই সম্বন্ধ নিয়ে আসতে চাচ্ছি, শ্বশুরকে রেডি থাকতে বলো। শায়না তো মহা খুশি। আজ কলেজ যায়নি শায়না, কারণ আহমেদ আজ সম্বন্ধ নিয়ে আসতেছে। সে সকাল থেকে সারা বাড়ি পরিপাটি করে রেখেছে। আহমেদের জন্য অনেক নাস্তা বানানো হলো। ওইদিকে আহমেদ তার বউয়ের জন্য শাড়ি, গহনা, মেহেদি, অনেক রকমের ফুল, চকলেট, আচার নিয়ে এসে হাজির। কলিং বেল বাজালো। দৌড়ে ছুটল শায়না। মেয়ের এত কৌতূহল দেখে বাবার আর বুঝতে বাকি নেই যে এই সম্বন্ধ মেয়ে চাই চাই। দরজা খুলে এসে ভেতরে বসল। শায়নার বাবা দাঁড়িয়ে রইলেন। তিনি ভাবলেন হয়তো তার মা বাবা সহ আসবেন, কিন্তু না, শুধু আহমেদই এলো। কিছুটা অবাক হন তিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে দেখতে এসে শুনলাম। জি। তার সাথে আর কেউ আসবে না? জি না। কেন? পরিবারে কে কে আছে? পরিবার? আমি একাই। আমার কারো দরকার হয় না। বেঁচে থাকতে যা দরকার তার চেয়েও বেশি জিনিস আমার নিকট আছে। মা বাবা আছে? পরিবার না থাকলে তুমি আমার মেয়েকে যে সুখে রাখবে তা আমি কিভাবে ধরে নেব? নিজের চেয়েও বেশি ভালোবাসি স্যার আপনার মেয়েকে। বাস্তবতায় ফিরে আসো। আবেগে দুনিয়া চলে না। আমার একটাই মেয়ে এবং খুব আদরের। তার জীবন আমি রিস্কে ফেলতে পারি না স্যার। ওয়াদা করতে পারি তার কোনো জিনিসের অভাব হবে না। ও তাই? কিন্তু আমার তো তোমাকে পছন্দ হয়নি।
তার কারণ আমার কাছে সব আছে আপনার মেয়েকে খুশি রাখার মতো। পরিবার নেই, আমি আর সে এক হলে পরিবারও হয়ে যাবে। প্লিজ স্যার, খুব ভালোবাসি ওকে। ঠিক আছে, কাল তুমি একটা চুক্তিপত্র সাইন করবে। স্যার, আমার বিবাহ করছি, কোনো কেস লড়ছি না, আমার মেয়ে তার চেয়ে কম না। ঠিক আছে, যদি তাই হয় তাহলে ওকে, কাল আমি আসবো। বিদে নিয়ে চলে যাচ্ছিল, তখন ওপর থেকে শায়না নেমে এলো তার কাছে। সে একটা মুচকে এসে চলে গেল। শায়না অস্থির হয়ে গেল সব জানার জন্য। সে কল করলো তাকে। হ্যালো, সব ঠিক আছে? হ্যাঁ। বাবা মেনে নিয়েছে? নিবে না কেন? আমার মতো সৎপাত্র পাবে নাকি? সত্যি করে বলো। সত্যি। আর কি বললো? এগুলোই। আচ্ছা, আহমেদ এসে তার নতুন বাড়িতে পার্টির আয়োজন করলো। আজ সারা রাত মদ্যপান, নাচ গান হবে। সে এসে নেশা করলো প্রচুর খুশিতে। সারা রাত সে নারী জিনদের সাথে ছিল, এসব তাদের রাজ্য কমন বিষয়। নেশা করায় সকালে তার জাগতে দেরি হয়। সে যখন জাগে তখন দুপুর 2টা। সে মানবরূপে ফিরে আসে এবং দ্রুত শায়নার বাড়ির দিকে ছোটে। ফোন চেক করলো, দেখলো 109টা মিস কল, 10টা SMS। সেখানে গিয়ে দেখলো তালা মারা ঘরে। পুরো মাথা ঘুরে যায় তার। এসব কি হলো এক রাতে? সে তার শক্তি ব্যবহার করে জানতে পারে আজই তারা আমেরিকার উদ্দেশ্যে রওনা হলো। আহমেদের সামনে তার চারিদিক অন্ধকার হয়ে পড়ে। সে স্থির হয়ে যায়, তার মাথায় কিছু ঢুকছিল না। আধ ঘন্টা সে এরকমভাবে দাঁড়িয়ে রইল। এরপর তার হুঁশ আসলো। সে জানতে পারল তার আর কিছুক্ষণ পর আমেরিকায় থাকবে। তার মানে তারা অনেক আগেই রওনা দিয়েছে। কিন্তু শায়না এটা করতে পারলো? এটা কি ঠিক হলো? এত বড় বিশ্বাসঘাতকতা। শায়না ওদিকে অজ্ঞান। শায়নার বাবা তাকে অজ্ঞান করে নিয়ে যাচ্ছিল। স্পেশালভাবে নেওয়া হচ্ছিল তাকে। তার বাবা কোনোভাবেই চান না আহমেদের সাথে বিয়ে দিতে। এটা আহমেদ জানে না, আর তাকে খুঁজে বের করতেও তো সময় লাগবে। আহমেদ অদৃশ্য হয়ে যায় এবং শায়নাকে খুঁজতে শুরু করে। প্রায় সন্ধ্যা হতে চলল, আহমেদ খুঁজে পাচ্ছে না। সে তার সব জিনদের কাজে লাগিয়ে দিল। রাতে তার নিকট খবর এলো, হুজুর, পাওয়া গেছে ম্যাডামকে। কই, আসেন আমার সাথে। কয়েক সেকেন্ডে এসে পৌঁছে তার একটা রুমে। রুমটায় শায়না শুয়ে আছে, আর কেউ নাই। আহমেদ তার হাত ধরে কেঁদে দিল। শায়না তখন ঘুমের ওষুধ দেয়, সে ঘুমায়। এটা তো আহমেদ জানে না। সে তার হাত ধরে বলতে লাগলো, তুমি এমনটা কেন করলে? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো তুমি? কেন করলে এমন? বলো না কেন? শায়নার সাড়া না পেয়ে আহমেদের কান্না আরও বেড়ে গেল। তুমি জানো, আমি মনে করেছি আমার সব শেষ। আমি কিভাবে থাকতাম তোমাকে ছেড়ে? তোমাকে ছাড়া যে আমি সম্পূর্ণ অসম্পূর্ণ। এটা কেন করলে বলো? ওঠো, আর কত ঘুমাবে? বলো না কেন? শায়নাকে জড়িয়ে ধরল। আহমেদ অদৃশ্য ছিল। শায়না জাগলেও দেখতো না। আহমেদ ওভাবেই তার ঠোঁটে একটা চুমু খেলো। শায়না সেটা অনুভব করলো। সে চোখ খুলতো ধীরে ধীরে। শায়না জেগে চিৎকার করতে লাগলো। আহমেদ তা দেখে ঘাবড়ে যায়। শায়না দরজা খুলতে সেটাই বাড়ি দিতে লাগলো। সবাই চলে আসে রুমে। তখন আহমেদ লুকিয়ে যায়। আহমেদ যে অদৃশ্যতা সে ভুলে গিয়েছিল। শায়নার চিৎকারে সবাই উপরে চলে আসে এবং দরজা খুলল। আহমেদ কোথায়? বলো, আহমেদ কোথায়? শায়না, মা শান্ত হও, আমরা আমেরিকায়। কি মানে কি? আমি বেঁচে থাকতে ওরকম ছন্নছাড়া পরিবারহীন ছেলের কাছে তোকে দেব না, আমার একমাত্র মেয়েকে। তো এখানে আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে হবে? না, এটা কখনোই সম্ভব না। আমি আহমেদকে ছাড়া কাউকে বিয়ে করবো না, আমি পালিয়ে যাব। এটা বাংলাদেশ না, আর তাছাড়া সিকিউরিটি দেওয়া বাইরে, কেউ আসতে বা যেতে পারবে না। মা, তুমি কিছু বলো প্লিজ, বাবাকে বোঝাও, আমি অনেক ভালোবাসি ওকে। আমি কি বলবো বল? বাবা যা বলেছে তা শোন মা। মা, তুমি এটা করতে পারলে? চুপ শায়না, আমি যা বলেছি তাই ফাইনাল। এই রুমে সবসময় চলে আসবে, বিয়ের আগ পর্যন্ত এখানে থাকবে তুমি। না প্লিজ বাবা, শোনো না, প্লিজ প্লিজ। মুখের উপর ঠাস করে দরজা লক করে চলে গেল তারা। শায়নার মা তার বাবার উপর কিছু বলে না, এত সাহসও নেই। এতক্ষণ সব আহমেদ শুনছিল এবং এবার সে ভাবলো শায়নাকে সে তুলে নিয়ে যাবে এবং সে যে জিন তাও শায়নাকে বলে দিবে, আর ধোকা দেবে না সে। তবে সে এটা ভাবেনি যে এর ফল কি হবে। যে কথা সেই কাজ। আহমেদ শায়নার সামনে গিয়ে তাকে ডাকতে লাগলো, কিন্তু শায়না কেঁদেই চলেছে। আহমেদ এতক্ষণ পুরো বুঝলো যে সে অদৃশ্যমান ছিল, এখন সে দৃশ্যমান হলো। শায়নার সামনে গিয়ে বসলো। শায়না বিছানায় বসে কাঁদে দিল। সে শায়না হাতে হাত রাখলো। শায়না কেঁপে উঠল। মাথা তুলে আহমেদকে সে দেখতে পেল। সে এক চিৎকার মেরে আহমেদকে জড়িয়ে ধরল আর প্রচুর কাঁদতে লাগলো। আহমেদ তাকে বাধা দিল না। কেন যেন আজ তার কান্নাটাও ভালো লাগছে। কষ্ট হচ্ছে না, বরং শান্তি লাগছে, হয়তো প্রিয়জনকে পেয়ে তৃপ্তিতে। আহমেদ তাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে রাখলো। কেঁদে চলেছিল পাগলি মেয়েটা। শায়না কান্না করে যাচ্ছে। এই পাগলি আমি এসে গিয়েছি তো। জানো বাবা আমাকে না জানিয়ে এখানে অজ্ঞান করে নিয়ে এসেছে। আমি তো তোমাকেই চাই। আমি জানি বাবা নাকি তোমাকে দিবে না আমায়। আমি অনেক রিকোয়েস্ট করেছি, তাও শোনেনি। নাক মুছে মুছে বলতে লাগলো, তাও জানি বিয়ে পড়ছি, জানি। কি জানি করছো? সময় নিয়ে চলো পালাই। আচ্ছা, এটা জানবে না আমি এত জলদি এখানে কিভাবে আসলাম? ও হ্যাঁ, তাই তো, বলো তো।
আচ্ছা, তুমি আমাকে কেন ভালোবাসো বলো আগে? ভালোবাসতে কারণ লাগে নাকি? লাগে, বলো না। তোমাকে দেখে আমার তোমার উপর বিশ্বাস জন্মেছে, তোমার উপর বিশ্বাস হয়েছে। তোমার সাথে থাকলে নিজেকে সেফ মনে হয়, এসব অন্য কোনো পুরুষের সাথে থাকলে লাগেনি। কেন এমনটা লেগেছে তা জানি না। তোমার সাথে ওই দিন অত রাতে রোডে হাঁটতে আমার একটু সংকোচ লাগেনি। যদি বলি আমি মানুষ নই, মানে মানুষ হবে না কেন? দেখা এমন সিরিয়াস মোমেন্টে তুমি যোগ করো না। যদি বলি আমি জিন, আমি রূপ ধরে তোমার সাথে থাকতাম। প্লিজ আহমেদ, আমার এসব কাহিনী শোনার এখন মুড নেই। আমি খুব টেনশনে আছি, চলো পালাই। যদি বলি তোমার ঘরে আমি একটা পাখি হয়ে আসতাম, তুমি খেয়াল করতে? তোমার জানালায় একটা পাখি আসতো আর তুমি তাকে দানা পানি দিতে, সেটাই আমি। আহমেদ, বেশি হচ্ছে কিন্তু, বলো না। আর যদি বলি এসব সত্যি? তুমি পাগল হয়ে গিয়েছ। আহমেদ, কিভাবে পালাবো কিছু ভেবেছ? জলদি বলো তো। আগে বলো, আমি জিন হলে তাহলে তুমি কি করবে? মেরে ফেলবো। তাহলে নাও ছুরি, মেরে ফেলো। একটা ছুরি দেয় শায়নার হাতে। শায়না হাঁ করে তাকিয়ে রইল। শায়না ছুরি হাতে নিয়ে হাঁ করে তাকিয়ে রইল আহমেদের দিকে। এসব কি ধরনের পাগলামি? আর এখন কি সব ফালতু কথা বলছো? আমি মজা করছি না, বিশ্বাস করো। তাহলে এসব কি? আমি আজ অনেকদিন গোপন সত্য বলবো। আমি কোনো মানব নই, আমি জিন। আর আমি তোমার সাথে বহু বছর ধরে আছি। তোমাকে ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে, যার ফলে আমি তোমার নিকট হতে দৃষ্টি সরাতে পারিনি। তোমার সাথে থাকতাম আমি সারাদিন। একদিন যখন একটা ছেলে তোমাকে প্রপোজ করলো, তখন আমি মানব রূপে চলে আসি তোমার নিকট। আমি তুমি কি আসলে সত্যি বলছো? হ্যাঁ শায়না, আমি এতদিন লুকিয়েছি আর পারছি না। তুমি দূরে সরে যাওয়ার ভয়ে আমি তোমাকে সত্য বলতে পারিনি। তার মানে তুমি এতদিন আমাকে ধোঁকা দিয়েছ? না, বিশ্বাস করো প্লিজ, আমার কথাটা আগে পুরোটা শোনো। শায়না তার থেকে দূরে সরে যায়, তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। প্লিজ শায়না, না বুঝে কিছু করো না, আগে আমার পুরো কথা শুনে নাও। না প্লিজ আহমেদ, আমি আমার কানকে এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি একজন জিনের সাথে ছিলাম। আমি তার সন্নিকটে গিয়েছি, আমি তাকে চুমুছি, ভাবতেই আমার গা গুলিয়ে যাচ্ছে। প্লিজ এভাবে বলো না। চুপ, বের হয়ে যা, আর কখনো আমার সামনে আসবি না, কখনো না। না এমন করো না, আমি কখনো থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু প্লিজ, আমি তো না পেরে এসব করেছি। প্লিজ শায়না, আমাকে দূরে সরিয়ে দিও না। তোকে অসহ্য লাগছে আমার, চলে যা আমার সামনে থেকে। আমরা জিন বলি কি আমাদের ভালোবাসার অধিকার নেই? আমরা তো উপরওয়ালার সৃষ্টি। আমি তোমাকে অনেক সুখে রাখবো, তোমার সকল চাওয়া এমনকি তার চেয়েও বেশি দিতে পারবো। আমি মানব আর তুই জিন, আমাদের মাঝে কখনোই কিছু পসিবল না। তুই দূর হ, প্লিজ প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আহমেদ তার সামনে হাঁটু গেড়ে বসে তার পা জুড়িয়ে কাঁদতে লাগলো। শায়নার কোনো ফিলিংস নেই, তার আজ মায়া হচ্ছে না আহমেদের জন্য। আহমেদ এত কাঁদছে, কিন্তু শায়না একটিবার তার দিকে ফিরে তাকায়নি। এবার শায়না চিৎকার করে তাকে যেতে বলল। শায়না এমন চিৎকার করলো, বেশি কাঁদলে সে অসুস্থ হয়ে যায়, এটা জানে আহমেদ। তাই অনিচ্ছা সত্ত্বেও সে শায়নার পা ছেড়ে দিল। শায়নার চিৎকারে তার মা বাবা ও রুমে চলে আসলো। এবার আহমেদ অদৃশ্য হয়ে যায়। সে শায়নার রুমে এক কোনায় বসে রইল। এদিকে শায়না আহমেদকে না দেখে কাঁদতে শুরু করলো, হয়তো কষ্ট থেকে। স্বাভাবিক, এতদিন একটা মানুষকে এতটা ভালোবেসেছে। এমন সময় যদি কেউ এসব কথা শুনে, কেই বা তাকে ঠিক থাকে। শায়নার এমন কান্নার কারণ বুঝলো না তার বাবা মা। তার বাবা তো কোনোভাবেই দিবে না মেয়েকে আহমেদের নিকট, কিন্তু মা বলতে লাগলো, দেখো, আমার মেয়ে না বাঁচলে বিয়ে দিয়ে কী হবে? আহমেদে হবে আমার জামাই, তুমি কথা কম বলো। না মা, আমি নাদিমকে বিয়ে করব, তোমরা সব আয়োজন করো। কি বলছিস মা? মেয়ে যা বললো তাই হবে, শোনো না, মনে হয় কানে। আহমেদ এসব শুনে তো দিশাহারা, এটা কখনো হতে দিতে পারে না। তার সব শায়না, আর এটা কিভাবে সম্ভব? বিয়ের প্রস্তুতি শুরু করে দিল শায়নার বাবা। কাল গায়ে হলুদ আর সব কেনাকাটা শেষ। শায়না এমন ভাব দেখাচ্ছে যেন সে বিয়েটা করতে খুশি। ওইদিকে আহমেদের অবস্থা খারাপ। সে শায়নাকে জোর করবে না, শায়নাকে মানা করলেও শুনবে না। তবু সে রাতে আরেকবার চেষ্টা করার অপেক্ষা আছে। রাত 12:40 সে শায়না নিজের রুমে প্রবেশ করলো। রুমে পা রাখতেই রুমের দরজা অটো লক হয়ে গেল। শায়না বুঝতে দেরি হলো না এটা আহমেদের কাজ। আমি তুই আবার এসেছিস? এটা বলার সাথে সাথে আহমেদ দৃশ্যমান হলো। তার হাতে অনেক ধরনের ফুল, চকলেট, গিফট, সবগুলো নিয়ে সে বিছানায় রাখলো। শায়না, আমি তো তোমার থেকে সরিনি, সরা পসিবল না। খুব ভালোবাসি তোমাকে, ছাড়া আমার একটা মুহূর্ত ভাবা সম্ভব না। তাহলে তো অবশ্যই তুই আমার খুশিতেই খুশি, রাইট? তা তো অবশ্যই, তুমি যেটা খুশি আমিও তাতে খুশি। তাহলে আমি নাদিমকে বিয়ে করে নিজে খুশিতে থাকবো, আর তুই সেটা গেস্ট হয়ে অ্যাটেন্ড করবি, ওকে? কি, এটা কীভাবে সম্ভব বলো? তার চেয়ে ভালো তুমি আমাকে মেরে ফেলতে। তোকে মারা সম্ভব হলে মেরে ফেলতাম, কিন্তু তুই তো মানুষ না। যাক, আমি ঘুমাবো, যা এখান থেকে। প্লিজ এমনটা করো না। আমি কি নিয়ে থাকবো বলো? দেখ, আমি তো এতে খুশি থাকবো। তো কি চাস না আমি খুশি থাকি? চাই। তাহলে আমার বিয়েতে বাধা দিস না।
শায়না আমাকে ক্ষমা করো প্লিজ। নাদিম তোমাকে কি দিবে? আমি তোমাকে সব দেব। আমার পুরো রাজ্য, শত শত দাসী, শত শত ফুল, গিফট, চকলেট, তোমার যা লাগবে সব পাবে। অনেক ভালোবাসবো। এসব দিবি ঠিক, কিন্তু তুই তো মানুষ না। এটা আমার বাবা মা জানলে তারা বাঁচবে? ওরা পরে বোঝানো যাবে। না, ওদের আদরে বড় করেছে ওরা আমায়। আমি তোর মতো ধোকাবাজ না, ধোকা দিতে পারবো না। এভাবে বলো না, কষ্ট হয়। তোমার মুখে এসব কথা শুনতে আমার খুবই কষ্ট হয়। প্লিজ তাহলে আমার বিয়েতে বাধা দিস না। তুমি কি আসলে এটাই চাও? হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে বাধা দিব না। কিন্তু যদি তুমি কবুল বলে 1 সেকেন্ড আগেও আমাকে মনে করো, তাহলে আমি বলে দিলাম আমি বিয়ের আসর থেকে তোমাকে নিয়ে চলে যাবো আমার রাজ্যে। তোর মতো বিশ্বাসঘাতককে আমি মনে করব? যা যা করবে, আমার মন বলে। দৌড়া। আহমেদ আর দাঁড়ালো না, সে অদৃশ্য হয়ে গেল। আহমেদ চলে যাওয়া একটু মন খারাপ হয় শায়নার, কিন্তু ওই রাগটা বারবার তাকে শক্ত করে ফেলে। আহমেদের গিফটগুলো সে খুলে খুলে দেখলো, সবগুলোই নানান চকলেট, আচার। এসব সাধারণ চকলেট আর আচার না, স্বাদগুলো একদম ভিন্ন। আহমেদের মন খারাপ হয় শায়নার কথায়, তাই সে তার রাজ্যে এসে মদ খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। শায়নাও ঘুমিয়ে পড়ে ওখানে। সকালে দরজায় নক করে সে জলদি সবগুলো গিফট ঢেকে ফেলল। আজ গায়ে হলুদ, তাকে শাড়ি পরিয়ে পার্লারে নিয়ে যাওয়া হলো। ওইদিকে আহমেদের ঘুম ভাঙল। সে তখনই চলে এলো শায়নার নিকট। তাকে সাজানো হচ্ছিল। আহমেদ দৃশ্যমান হলো। শায়না আহমেদকে দেখলো, এ কি তুই আবার এখানে? সবসময় থাকবো আমি সবখানে। এখানে কি তোর দূরাও? কিরে মা, তুই কার সাথে কথা বলছিস? কিছু না মা। শায়নার সামনে বসে আছে আহমেদ, অথচ মা দেখছে না তাকে। শায়না, আমাকে শুধু তুমি দেখবে আর কেউ না? এটা শুনে শায়না অবাক হয়ে যায়। সাজের মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছিল শায়না তার দিকে। আহমেদ মুচকে মুচকে হাসছিল। অপরূপ লাগছে মেয়েটাকে। আহমেদ পারলে এখনই তুলে নিয়ে যেত, কিন্তু জোর করবে না। তাকে এনে হলুদের আসরে বসানো হলো। আহমেদ তার সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। সবাই হলুদ লাগাচ্ছে। আহমেদ এসে এসে লাগাচ্ছে কিছুক্ষণ পরপর। শায়না কিছু বলতে পারছে না, কারণ লোকে না হয় তাকে পাগল ভাববে। হলুদ শেষ হওয়ার পর শায়না একটু রুমে এলো তার। আহমেদও এলো। দরজা লক করে শায়না তার কলার চেপে কাছে নিয়ে এলো। সমস্যা কি? বিরক্ত করছিলেন কেন এতক্ষণ? অনেক সুন্দর লাগছে, একটা চুমু দেবো প্লিজ? তোর সাহস কত বড়! প্লিজ। আহমেদ তার কোমরটা টেনে কাছে নিয়ে আসে। তুমি দিবে নাকি আমি নিজ দায়িত্বে নিব? আমি না করিস তা? আমি হ্যাঁ বললাম তো। আমি জানি তুমি আমাকে না করবে না। তুমি আমাকে ভালোবাসো, আমি জানি। না বাসি না, ছাড় আমাকে, না হয় আমি চিল্লাবো। তাই আমি করতে দিলেই তো। আম্মু! চিৎকার দিতে না দিতে আহমেদ তার ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নেয়। এবার কি আর সে চিৎকার করতে পারে? আহমেদ তো সেই পরিমাণে মজা লুটছে। এদিকে শায়না আর না পেরে জোর করা ছেড়ে দিল। অনেকক্ষণ হয়ে গেল, আহমেদ তো এর ছাড়ার নাম নেই। এদিকে শায়নার অবস্থা খারাপ। সে তাকে সরাতে চাচ্ছে কিন্তু পারছে না। এবার তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আহমেদ হাঁ করে রইল। সে বুঝেনি তার এত সমস্যা হচ্ছিল। লজ্জা, তোর এত বড় সাহস! জন্তু কোথাকার! ছি, তুই আমার ঠোঁটে স্পর্শই বা করলি কোন অধিকারে? তোকে সাহস কে দিয়েছে? ভালোবাসে বলেই করেছি। লজ্জা বলছো কেন? হবু বউ কি করেছে? কুত্তার বাচ্চা! কিসের বউ? আমি নাদিমের হবু বউ, তোর না। তুই আমারই। না হয় এতক্ষণ তুমি আমার সংস্পর্শে থাকতে না? তুই জোর করে ধরে রেখেছিলে, আমি ছাড়তে পারছিলাম না। আরে বউ, কেন মিথ্যা বলছো? তুমি তো নিজে আমার থেকে সরছিলে না। ছি, তোর সাথে কথা বলার রুচি ধরছে না আমার। এটা বলে চলে যায় ওয়াশরুমে শায়না। তার ঠোঁটের লিপস্টিক পুরো লেগে গিয়েছে। এই অবস্থায় সে নিচে যেতে পারবে না। সে ঠোঁট মুছলো, ওয়াশ করলো ফেস। লিপস্টিক দেওয়ার জন্য সে তার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। আহমেদ আগে থেকে সেখানে উপস্থিত। শায়নার আগে কটমট করছিল, কিন্তু সে না পারছিল কিছু বলতে, না পারছিল কাট করতে, কারণ তাকে তো শুধুই সেই দেখে আর অন্য কেউ না। এখন সবাই তাকে পাগল বলবে, তাই সে চুপ করে লিপস্টিক দিচ্ছিল আর চোখে তাকাচ্ছিল আহমেদ বারবার তার ঠোঁটের দিকে। না, নট এগেইন। দেখা যাক। না প্লিজ, হাত জোর করছে, প্লিজ, আমার দেরি হচ্ছে। লাভ মি বলো তাহলে। না, আমি ভালোবাসি না। এটা বলে উঠে যাচ্ছিল শায়না, পেছন থেকে তাকে ধরল আহমেদ। ছাড় বলতেছি। না আহমেদ। এবার ছেড়ে দেয়। এতে করে সে গিয়ে ধাক্কা খাচ্ছিল দরজায়। তখন সামনে গিয়ে দাঁড়ায় আহমেদ। সে আহমেদের বুকে এসে পড়ে। এবার মুচকে হাসতে লাগলো। নিচে গিয়ে তার মা তাকে অনেক বকলো। আহমেদ সব শুনে হাসতে লাগলো। শায়না কোনো রকম সব সহ্য করলো। কিছুক্ষণ পর নাদিম এবং তার পরিবার এসে হাজির হলো গায়ে হলুদ এর ফাংশনে। নাদিম এসে শায়নার পাশে বসলো। এটা দেখে আহমেদ মুখ কালো করে ফেলল। এবার শায়না মুচকে মুচকে হাসতে লাগলো। আহমেদের বিষয়টা সহ্য করতে না পেরে সে চলে যায়। হঠাৎ আহমেদকে অনেকক্ষণ না দেখতে পাওয়ায় সে চোখে হারাতে লাগলো, কিন্তু আহমেদের খোঁজ নেই। তার ফাংশনে আর মন টেকছিল না। গায়ে হলুদের ফাংশনে নাদিম আসার পর আহমেদকে আর দেখতে পাওয়া যায়নি। সবশেষে নাদিম আসলো আলাদা করে শায়নার সাথে কথা বলতে একটা রুমে।
শায়নার কি পরিমাণ বিরক্ত লাগছিল তা বলার বাইরে। হাই শায়না। হাই, তোমাকে অপূর্ব লাগছে। থ্যাঙ্কস। বুঝলে, বিদেশি মিনিস্কার্ট, টি শার্ট, জিন্স পরা মেয়ে দেখতে দেখতে বোর লাগে। অনেকদিন পর নিজের দেশের শাড়ি পরা মেয়েকে দেখে মনে হচ্ছে এই হচ্ছে মেয়ে। শায়না চুপ। বুঝে শায়না, আমার অনেক ইচ্ছা ছিল এমন বাঙালি মেয়েকে বিয়ে করা। যদি আমার লেভেল অনেক হাই, তবু তুমিও চলবে। কথাটা শুনে শায়না হা করে তাকে ওর দিকে। তার মানে তাকে সে ছোট করে দেখছে। এবার খুব রাগ হচ্ছে তার। বিদেশে নর্মালি অনেক মেয়ের সাথে ওঠা বসা আমার, তবে তুমি তো একদমই অন্যরকম। কথাটা বলে সে শায়নার কাছে আসতে লাগলো। শায়না দূরে সরতে লাগলো। সে শায়নার গায়ে হাত দিতে যাচ্ছিল, তখন সে বলল, দেখুন নাদিম সাহেব, আমার ভালো লাগছে না, আমি রেস্ট করব, বের হন আমার রুম থেকে প্লিজ। আরে এত সত্যি হতে হবে না, এসব কমন এখানে। চুপ। এসব কমন এখানকার মেয়েদের জন্য হতে পারে, কিন্তু আমি এখানকার মেয়ে নই, বের হন, না হয় আমি চিৎকার করতে বাধ্য হব। এই বেবি কুল, কাল তো আমারই হবে, তুমি দেখবো কাল রাতে কে বাঁচায় তোমাকে। কথাটা শোনার পর শায়নার মুখ দিয়ে আর একটা কথা বের হয়নি। সে ভাবেনি নাদিম এমন হবে। বাবা তো তার কত প্রশংসা করছিল, তার চোখে জল জমে গিয়েছিল। অন্যদিকে আহমেদ আর ফেরেনি, তার মন খারাপ হয়েছিল, তাই সে আর আসেনি। শায়না মেকআপ তুলে বেডে ঘুমাতে চলে যায়। সে ডিসিশন নিতে পারছিল না আহমেদ নাকি নাদিম, কোন দিকে যাবে সে। একদিকে আহমেদ যে কিনা জিন, কিন্তু প্রচুর ভালোবাসে তাকে, আর নাদিম যার মাইন্ড নোংরা, কি করবে কিছু বুঝতে পারছে না। সে আহমেদের চকলেট আচারগুলো নিয়ে বসলো, যেগুলো আহমেদ গিফট করেছিল। রাতে একটু লেট করে ঘুমালো সে। আর ওইদিকে আহমেদ নফল ইবাদত করছে, কান্নাকাটি করছে যাতে শায়না রাজি হয়ে যায়। শায়নার ঘুম ভাঙে সকালে, তখন আহমেদ নেই, কিন্তু সে আহমেদকে মিস করা থেকে নিজেকে দূরে রাখছে। আহমেদ দেখা দেয়নি কাল রাত থেকে। কেমন যেন শায়নার মুখ থেকে রিয়েল হাসিটা চলে গেল। সে কৃত্রিম হাসি হাসছে। মেকআপ করাতে বিউটিশিয়ান আনা হয়েছে ঘরে। তাকে বারবার বলেছে, ম্যাম মেক ইউর ফেস স্মাইলি। ইয়া শিওর ম্যাম, রিয়েল হাসি আসুন, আমাদের মেকআপে সমস্যা হচ্ছে। হাসছি তো ম্যাম, কোঅপারেট করুন প্লিজ। কি সমস্যা শায়না? কিছু না মা। আচ্ছা আপনারা জলদি রেডি করুন, ওকে, মেহমান আসছে একে একে। শায়না আহমেদ আসছে কিনা দেখতে লাগলো, কিন্তু না, আহমেদ নেই। শায়নার মনটা আস্তে আস্তে খারাপ হতে লাগলো। হয়তো এখনই কান্না করে দেবে এমন অবস্থা। তার মেকআপ করাতে অনেক অসুবিধা হচ্ছিল ওদের। ফাইনালি ডান, কিন্তু মন মতো হয়নি ওদের। তাকে রেডি করে বসিয়ে রাখা হলো রুমে। শাহিনের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে যায়। কি ডিসিশন নিবে সেটা ভাবছে এখনো। কয়েক ঘন্টা বাকি মাত্র বিয়ের। সময় ঘনিয়ে আসতে থাকে, বাড়ি জমজমাট হতে থাকে, ভিড় বাড়তে থাকে। সাথে সাথে শায়নার হার্টবিট, টেনশন, স্ট্রেস বাড়তে লাগলো। শায়নার মাথায় হাজারটা টেনশন। মন চায় আহমেদকে, কিন্তু বিবেক নাদিমকে চায়। শত শত প্রশ্নের সম্মুখে যখন তার মা আসলো তার রুমে, শায়না চমকে যায়। মা, ঠিক আছিস তুই? হ্যাঁ মা, আমি তোর জন্য কিছু চকলেট নিয়ে এলাম, নেই আর কিছু চকলেট প্যাক করে দিতে বললাম, যার সময় নিয়ে নিবি বল। ও, কি হয়েছে, মন খারাপ? না মা, কেন হবে জানি না শায়না, কিন্তু নাদিমকে আমি আমার কলিজার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। তোকে আমি কিছু কথা বলবো আজ শুধু। হ্যাঁ মা বলো। ছোট থেকে অনেক আদরে বড় করছি তোকে আমি, ভালো কোনটা খারাপ কোনটা তাও বুঝিয়েছি। লাইফে তোকে সব ডিসিশন নিজের মতো করে নিতে দিয়েছি আমরা। আজ নতুনভাবে তুই আবার জন্মগ্রহণ করবি। বলতে গেলে নতুন জীবনটা তোর। তুই আহমেদকে ভালোবাসিস আমি জানি, কিন্তু তোর বাবা তাকে চায় না। কিন্তু আমি বলবো তুই আরেকবার ভাব, এখনো তো ভাব। ভালোবাসার ডিসিশনটা তো মন থেকে নিতে হয়। মা, আমি অনেক কনফিউজড, কি করব কিছুই বুঝতে পারছি না। আমি এখন না করলে বাবার সম্মান চলে যাবে। তোর বাবার সম্মানের জন্য আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারি না। তুই আমার তার ভালোবাসার ফল। তোর বাবা বুঝবে বিষয়টা, কিন্তু এখন ভুল করে ফেললে সামনে অনেক কষ্ট পাবি, আর আমি তো চাই না। আমি জানি তুই ভুল করবি না। কথাটা বলে মা তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এতক্ষণ যত টেনশন, কষ্ট, কান্না চেপে রেখেছিল শায়না, তাই এবার মায়ের সাথে সাথে সেও কেঁদে বের করে ফেলে। মেকআপের অবস্থা তো নাই বললেই চলে। নিচ থেকে শায়নার বাবা ডাকছিল, তখন তিনি চোখ মুছে নিচে চলে যায়। মেকআপ আর্টিস্টকে পাঠায় আবার মেকআপ করাতে শায়নার। সাজানোর সময় সে শুনতে পেল সবাই চিৎকার করছে। একজন এসে বলল বর এসেছে। শায়নার হার্টবিট বন্ধ হয়ে যায়। মনে হলো এটা শোনার পর আহমেদের ও কোনো খোঁজ নেই। তাহলে কি আহমেদ তাকে আসলেই ভালোবাসে? তাহলে সে কিভাবে তার বিয়েতে একবারও খোঁজ না নিয়ে আছে? শায়নাকে নিচে আনা হয়, বরের পাশে বসানো হয়, কিন্তু শায়নার মুখে একটা হাসি নেই, আওয়াজ নেই। সবাই ছবি তুলছে, কত কি করছে। শায়না জড়াতে শেষ তুমি। কথাটা শোনার পর শায়নার মুখে আতঙ্ক ফুটে ওঠে। তার ইচ্ছা হয় এখান থেকে দৌড়ে এখানে দেই। শায়না বেবি, কি হলো, আজ ধমকাবে না? শায়না খুব করে চাচ্ছে আহমেদকে এসে নিয়ে পালাক সবার সামনে তার হাত ধরে।
ততক্ষণে কাজও এসে পড়েছে, সব রেডি। হঠাৎ তখন বাইরে ডোলের আওয়াজ পাওয়া গেল। সবাই বাইরে দৌড়ে গেল। খুব জোরে জোরে পটকা বাজি ফুটছে, আলো ভেতর থেকে দেখা যাচ্ছে। শায়না নিজেও দৌড়ে বাইরে চলে আসে। সে এটার জন্য প্রস্তুত ছিল না। বিরাট ঘোড়া, সানাই, ঢাকঢোল, তারাবাজি, পটকা ফুটিয়ে পালকি নিয়ে ঘোড়ায় আহমেদ, পেছনে অনেক বরযাত্রী। সবই জিন তা জানে শায়না। শায়নার মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে। আহমেদ নিচে নেমে নাচতে নাচতে শায়নার নিকট এলো, তার হাত ধরল, হাঁটু গেড়ে বসে পড়ল তার সামনে। সামনে দাঁড়িয়ে আছে শায়নার বাবা, মা, নাদিম, বরযাত্রী। এমন দৃশ্য সবাই ভিডিও করতে লাগলো। শায়না, আমাকে ক্ষমা করে দিও, আজ থেকে খুব বেশি দেরি করে ফেললাম। না, মোটেও না। তাহলে বউ আমারই হচ্ছ, শিওর তো? এখন বানাতে পারলে হবে। তুমি হতে চাইলে এখনই বানিয়ে নেবো, যাও। আমি তো সবসময় হতে চেয়েছি। তাহলে চলো। থামো, কি চলছে কি? আমরা কি জোকার নাকি এখানে তামাশা দেখতে আছি? মানে? এই কে আছিস? ভেতরে নিয়ে আয় এদের। হঠাৎ এমন বিহেভ, এমন সময় দেখে সবাই শকড। ভিতরে এসে তার বাবা এক ভিন্ন রূপ দেখালেন। আহমেদকে কিছু লোক টেনে রুমে একটাই নিয়ে গেলেন। এদিকে পরিস্থিতি গম্ভীর। শায়না চিন্তায় পড়ে গেল। সে তার বাবাকে কিছু বলতে পারছে না। সবাই দাঁড়িয়ে আছে। আধ ঘন্টা পর সিঁড়ি দিয়ে শেরওয়ানিতে এক বর নেমে আসলো। সেটার কেউ নয়, আহমেদ। সকল অতিথি খুশিতে হাততালি দিয়ে উঠল। মুহূর্তে সব সাজ বদলে গেল। নাদিমও তার ড্রেস চেঞ্জ করে ফর্মাল ড্রেস আপ করে নিয়েছে। সে নিজে গিয়ে আহমেদকে নামিয়ে এনে বসায়, পাশে শায়নাকে বসায়। শায়না কিছু বুঝতে পারল না, হঠাৎ এসব কি হচ্ছে। তার বাবা রাজি হলো কিভাবে? তখনই মাইকে আওয়াজ শোনা যাচ্ছিল, হ্যালো, অ্যাটেনশন প্লিজ। আমি জানি আপনারা সবাই শকড এত কিছু দেখে। সবাই চাই তার মেয়ের মুখে হাসি দেখতে। আমিও সেমি চাই। আমি তো আমার মেয়েকে মারতে যাচ্ছিলাম, আহমেদকে কখনো মানতে না। আমি তার পেছনে কারণটা না হয় অজানাই থাক। আমি আমার এক বাবা যে মেয়েকে বুঝতে পারিনি, কিন্তু আমার এই কাজটা আমার অর্ধাঙ্গিনী পূরণ করেছে। সে তার মেয়ের সাথে আজ কথা বলল। হয়তো আজ যদি আমি যথাসময়ে মেয়ের রুমে না যেতাম, তাহলে জীবনের সবচেয়ে বড় ভুলটা করতাম। আমি কোনো এক দরকারি মেয়ের রুমে গিয়েছিলাম। তখন মা ও মেয়ের কথাগুলো আমার কানে এলো। অফুরন্ত শুক্রে ওপরওয়ালার নিকট যে আমাকে ওই সময় তিনি ওখানে নিয়ে গিয়েছিলেন। তখন আমি বুঝলাম, আহমেদ ছাড়া আমার মেয়ের জন্য আর কেউ হতে পারে না তার জীবনসঙ্গী। তখন আমার মাথায় মেয়ের সুখের চিন্তা ছাড়া আর কিছুই কাজ করছিল না। তখন আমি নাদিমকে কল করলাম। আমি ক্ষমা চাইতে কল করেছিলাম। আমি ভেবেছিলাম সে রেগে যাবে, কিন্তু সে এতটা কোঅপারেট করবে আমি বুঝিনি। সে না করলে হয়তো আজকে আহমেদকে আমি আমার মেয়ে দিতে পারতাম না। সে অনেক বড় কোরবানি দিয়েছে। থ্যাঙ্কস নাদিম। কথা বলার সাথে সাথে নাদিম মাইক নিয়ে নেয়। প্লিজ আঙ্কেল, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আমি তো মেয়ে অনেক পেয়ে যাব, বাট শায়না, হ্যাঁ, শায়নার মতো একটা মেয়েকে হারানো একটা বড় লস বলতে পারেন। বাট শি ডিজার্ভ বেটার। আহমেদ ইজ দ্য ওয়ান। সবাই হাততালি দিল। সকলে উপস্থিতিতে বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয়ে গেল। বিদায়ের পর আহমেদ এবং সে গাড়িতে করে রওনা দিল, কিন্তু কিছু দূর গিয়ে গাড়িটা হাওয়ায় উঠতে লাগলো, কারণ আহমেদ তাকে তার রাজ্যে নিয়ে যাচ্ছিল। আর শায়নাও সেটা চেয়েছিল। মানব আর জিনের ভালোবাসা ফাইনালি সফল হলো। আজ 2 বছর এখন তাদের একটা মেয়ে সন্তান আছে। বিষয়টা কঠিন ছিল, কিন্তু তারা পথটা একসাথে পাড়ি দিয়ে ফেলল। তাদের মেয়েটা সাধারণ নয়, জিন এবং মানবের সংমিশ্রণ। সে যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। অসাধারণ রূপবতী, শক্তিশালী। তারা সুখী আছে, কিন্তু একটা সমস্যা হলো তাদের মেয়ের বয়স 12 হলে সে সম্পূর্ণ জিন হয়ে যাবে। এটা জেনে শায়না প্রচুর কেঁদেছিল, কিন্তু সবসময় তো আর এমন আহমেদ তার পাশে ছিল। দোয়া করবেন যাতে তারা কঠিন সময়েও পাড়ি দিতে পারে।